Shalini is very fun loving, who is into content creation and job. একটা স্টেজ অবধি লাইফের মা বাবা কিন্তু বলে দিত যে এটা করো, তারপরে আমাদেরকেই তো মা বাবারা ঘুরিয়ে বলে কেন করলি এটা। হাউ টু ডিল উইথ দ্যাট? পেরেন্টসরা যখন কিছু করে তার পিছনে একটা কন্ডিশনিং আছে, প্রত্যেকটা জিনিসেই ওদের কিন্তু একটা স্ট্যান্ড বা ভিউ পয়েন্ট থাকে। অফিসের কাজটা তোমার পার্সোনাল লাইফকে কখনো যেন হ্যাম্পার না করে, নিজের সাথে টাইম কাটানোটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াই দিস ট্যাবু কি আমি মেন্টাল হেলথ ডক্টরের কাছে যাচ্ছি, এটা এতটা এখনো কেন ব্যাকডেটেড থট? যদি কেউ ধরো অফিস করে, তুমি তাদের জন্য কি বলবে? তখন সেখানে তার সোশ্যাল লাইফটাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। সেই টাইমটা তুমি ডেডিকেট করছো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। অলওয়েজ সামওয়ান ইজ বেটার, যেটা আছি তার থেকেও একটা বেটার অপশন আছে। এই মাইন্ডসেটটার জন্য কিন্তু ব্রেকআপ হয়। দ্য ভিলেন স্টেজ ভিলেন অ্যাজ লং অ্যাজ দ্য হিরো ইজ টেলিং দ্য স্টোরি। নমস্কার, বৈঠকখানার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের সাথে আছে আমাদের গেস্ট শালিনী সরকার। আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা করব, আর আমরা অনেক সিক্রেটস জানবো। শুরু করা যাক তাহলে। শালিনী, নমস্কার। নমস্কার আরাত্রিকা, এবং নমস্কার দর্শককে। হ্যালো এভরিওয়ান, আমি শালিনী, আর আজকে জমি একদম আড্ডা হবে। আচ্ছা শালিনী, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমার খুব কিউরিওসিটি হচ্ছে তোমার থেকে, হাউ ডু ইউ ব্যালেন্স, এই যে তুমি চাকরি করতে করতে কন্টেন্ট ক্রিয়েশন করো, হাউ ডু ইউ ব্যালেন্স ইয়োর টাইম? ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল করতে করতে এতদিন একটা অভ্যেস হয়ে গেছে। আর আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি 2017 মিড, সো নাও ইটস 2025, অনেকগুলো বছর হয়ে গেছে। এবং আমি চাকরি শুরু করেছিলাম 2020-তে, একদম পিক প্যান্ডেমিকের মধ্যে। তো 4 বছর চাকরি হয়ে গেল, আর প্রায় 8 বছর কন্টেন্ট ক্রিয়েশন। তো সেই চাকরির সাথে সাথে মাঝে মাঝে উইকেন্ডে করতে হয়, মাঝে মাঝে আবার কোনো দিন উইকে যদি একটু কম চাপ থাকে তখন একটু ম্যানেজারকে বলে যে না আমি অ্যাভেলেবেল থাকবো না, বা এই টাইমটা একটু কাজ তাড়াতাড়ি শেষ করে আবার একটু ব্রেকের টাইমে করে সেই টাইমে শ্যুট করলাম, ওরকমভাবে। এবার ব্র্যান্ড তো আর জানে না যে আমি অফিস করি, তো তারা উইকের মাঝখানেই হয়তো কন্টেন্টটা চাইছে, এক্ষুনি স্টোরি দিতে হবে, এক্ষুনি রিল বানাতে হবে। তো সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট, আবার কখনো কখনো ম্যানেজ হয়েও যায়। এবার ওটাই আর কি, হ্যাবিট হয়ে গেছে। মানে এটা ফুল ফ্লেজেড জব করে ফ্রম দ্য প্যান্ডেমিক অফকোর্স, তারপরে ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড মেকিং শিওর যে তোমার ওখানকার ক্লায়েন্টসরাও অ্যাবসলিউটলি স্যাটিসফাইড, এটা কিন্তু একটা ভীষণ বিউটিফুল ব্যালেন্স যেটা তুমি স্ট্রাইক করতে পেরেছো। তো এইটাতে তুমি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো, মানে যেটা তোমার মনে হয়েছে যে ইন ফিউচার যদি কেউ এরকম ব্যালেন্স করতে চায় তারাও এই চ্যালেঞ্জেসগুলো ফেস করবে? ডিফিকাল্ট বটেই, বাট ব্যালেন্স বলতে একটু এক্সট্রা টাইম বের করতে হবে দিনের মধ্যে। মানে যদি তোমার 8 বা 10 ঘন্টা অফিস শেষ হয়, ইউ ক্যানট সে কি আমি 10 ঘন্টা হয়ে গেল বাস আমি আর করবো না। তোমাকে যদি ওই ব্যালেন্সটা মেনটেন করতে হয়, তোমাকে দিনের মধ্যে আরও 2 ঘন্টা এক্সট্রা বের করে বলতে হবে যে না আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সেই 2 ঘন্টা দিচ্ছি। এবার দেখতে হবে যে আর ইউ ড্রিভেন এনাফ, মানে তোমার কি ওটা প্যাশন, তোমার কি ওটা ভালো লাগছে, তাহলেই তুমি সেই টাইমটা দিনের মধ্যে থেকে বের করে সেই কন্টেন্ট ক্রিয়েশনকে দিতে পারবে। মানে এটা যদি ধরো তুমি ওয়ার্ক ফ্রম হোম করো, তুমি আমাকে বললে, এটা যদি তুমি অফিস করতে করতে যদি এটা করতে, তাহলে কি এই জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে যেত তোমার জন্য? একদম প্রচন্ডই। তারা যদি কেউ ধরো অফিস করে, জব করে এবং তাকে কমিউট করতে হয় ব্যাক অ্যান্ড ফোর্থ, তুমি তাদের জন্য কি বলবে? যদি ধরো কেউ তাদের একটা ইচ্ছা আছে টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াট উড বি দ্য চ্যালেঞ্জেস দে উইল ফেস? অনেস্টলি আমার হায়দ্রাবাদে বেসড, এখন যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম তাই জন্য হয়তো আমি এতটা করতে পারছি। এখন ধরো আমি মাসে 4টে ব্র্যান্ড কোলাবোরেশন করছি,
ভেরি অনেস্টলি যদি আমার ওয়ার্ক ফ্রম অফিস থাকতো, যেখানে শুধু অফিসে নয় আমাকে কমিউটেও অনেকটা টাইম যাচ্ছে, সেখানে কিন্তু সত্যি বলতে হয়তো আমি দুটো করতে পারতাম ব্র্যান্ড কোলাবোরেশন ওয়াইজ। এবার সেক্ষেত্রে যদি কেউ রোজ অফিস গিয়ে ওই ব্যাপারটা করতে চায়, উইকেন্ডটাই তাকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে অফিস থেকে ফিরে এসে আরও সে টায়ার্ড, তার দিনের শেষে ইচ্ছাটা যেইটা বললাম যে 8 ঘন্টা অফিস করে তারপরে করছি, তখন তো অফিসে গিয়ে এসে সে আরও টায়ার্ড, আরোই তার ইচ্ছা করবে না, তখন সেখানে তার সোশ্যাল লাইফটাকে হয়তো কোথাও একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু কম বন্ধুদের সাথে দেখা বা একটা কম সিনেমা, সেই টাইমে তুমি সেই টাইমটা তুমি ডেডিকেট করছো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। মানে ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন ইউ উইল হ্যাভ টু টেক দ্য টাইম। ওটা তোমারই ড্রাইভ, মানে কেউ যদি তোমাকে বলে যে তোমাকে শ্যুটটা করতে হবে, এদিকে তোমার ইচ্ছা নেই, তুমি কখনো কেউ বলে তোমাকে ওটা করাতে পারবে না। আর ওই যে মানি ড্রিভেন ওই ব্যাপারটা যদি হয়, তুমি 6 মাস করবে, 1 বছর করবে, দেন তোমার মনে হবে না দিস ইজ নট ওয়ার্থ ইট, আমার বন্ধুর সাথে দেখা হচ্ছে না, আমি সিনেমাই দেখতে পাচ্ছি না, বা আমি হয়তো বেড়াতেই যেতে পারিনি। এবার তোমার প্যাশন না থাকলে তুমি ওটা অফিস করে করা রিয়েলি চ্যালেঞ্জিং আই উড সে। কেন মানে এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে বা তুমি প্রফেশনাল ভাবে ইউ উইল হ্যাভ ব্র্যান্ড কোলাবোরেশনস, এইটা তোমার স্টার্টটা কি করে হয়েছিল? মানে হোয়াট ইন্সপায়ার্ড ইউ অ্যাজ ওয়েল? আগে যখন ছিল তখন ক্যামেরাটা খুব ভাল লাগতো, ইন্ট্রোভার্ট ছিলাম, বাট আশেপাশে প্রচুর লোক থাকলে নার্ভাস লাগতো, বাট ক্যামেরার সামনে আই ইউজ টু বি ভেরি কমফোর্টেবল, আই লাভড ফেসিং দ্য ক্যামেরা। তো শুরু তো হয়েছিল এরকম ব্র্যান্ড দিয়ে, এরকম নয়, ছোট মানে কলেজের টাইমে সিনিয়র্সরা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ক্যামেরাতে দেখছি ছবি সুন্দর আসছে, আমাকে ছবিতে সুন্দর লাগছে। তো যখন আস্তে আস্তে কিছু রিচ বাড়া শুরু করলো, আমি দেখলাম যে তখন তো 2017-এ অনেক কম, এখন যেমন মার্কেটে আশেপাশে এভরি আদার পিপল ইজ ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার, তখন একদমই ছিল না, তখন 1000 জনে 2 জন এরকম আর কি একটা ব্যাপার, তখন খুবই কম। বাট ওই জনারেই মেবি সার্চ করছি বলে দেখতে পেতাম যে ব্র্যান্ডের লোক কিছু করছে, কেউ একটা ব্যাগ নিয়ে ছবি পোস্ট করছে, সেই ব্যাগটা তাকে ব্র্যান্ড থেকে পাঠিয়েছে, বা একটা কিছু প্রোডাক্ট শ্যাম্পু বা কিছু, সেটা ব্র্যান্ড থেকে তাকে পাঠিয়েছে। তো আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগতো, তো আমি একটু রিসার্চ করে করে আস্তে আস্তে দেখলাম যে ব্যাপারটা এরকম পাওয়া যায়। তখন তো ছোট, মানে কলেজে পড়ি, তখন পকেট মানি অল্প পাই, তখন ফ্রি প্রোডাক্টস মানেই একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার, প্রচণ্ড খুশি হতো। তো এটাই আস্তে আস্তে করতে করতে একটা মানে একটা মনে হলো যে হ্যাঁ আই এম গেটিং হ্যাপিনেস, দিস ইজ মেবি মাই প্যাশন। তো ফার্স্টেই তো ব্র্যান্ড কোলাব ওরকমভাবে আসতো না, তো ব্র্যান্ডকে রিচ আউট করতে হতো। আর প্রথম 10টা ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করলে একটা হয়তো বলতো, তাও বলতো পেমেন্ট করবো না, বাটার তোমাকে প্রোডাক্ট পাঠাবো, তুমি করে আমাদের প্রোডাক্ট আবার ফেরতও পাঠিয়ে দিতে হতো মাঝে মাঝে, আবার কখনো কখনো রেখে দেওয়া যেত। আই সি। তো ইউ স্টার্টেড উইথ দ্য বাটার সিস্টেম, বাটার একদম, এন্ড দেন স্লোলি তোমার সেই অ্যাকাউন্টেবিলিটি ক্রেডিবিলিটি বেড়েছে, এন্ড দেন পিপল ব্র্যান্ড স্টার্টেড অ্যাপ্রোচিং ইউ, একদমই মানে এন্ড এখন সেটা দাঁড়িয়ে ইউ আর এবল টু ব্যালেন্স ইট আউট। বাট লেটস গো অ্যান্ড লেটস ডিসকাস অ্যাবাউট শালিনী। হ্যাঁ, মানে হু ইজ শালিনী? কারণ কি আমরা কি হয়, আমরা অনেক সময় পর্দার সামনে যাকে দেখি, আমরা ওই ইমেজটাকে খুব বেশি ভালোবেসে ফেলি। এটা সবাই, আমারও হয়তো কখনো হয়েছে যখন আমরা একটা মধ্যে খুব ভালোবেসে ফেলি, বাট হু ইজ দ্য রিয়েল পার্সন বিহাইন্ড দিস? তো সেটার ব্যাপারে একটা জানি। তো হু ইজ শালিনী? শালিনী কে, যদি কাউকে তোমাকে বলতে হয়, ডেসক্রাইব করতে হয় নিজেকে? Shalini is a very fun-loving, used to be introvert but now extrovert personality who is into content creation and job. আর সে একজন এডুকেশন ওয়াইজ আমি যদি বলতে চাই, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই হ্যাভ কমপ্লিটেড মাই ইঞ্জিনিয়ারিং ইন 2019। তারপরে আই ডিড মাই মাস্টার্স ফ্রম IIIT ব্যাঙ্গালোর, ডিস্টেন্সেই করেছিলাম, অফিসের সাথে সাথেই। এবং এর সব কিছুর সাথে আমি গান করতে খুব ভালোবাসি, সিনেমা দেখতে খুব ভালোবাসি, মানে কেউ না থাকলে একাই সিনেমা দেখতে চলে যাই, এতটাই ভালোবাসি। পারো ওটা করতে? এই একটা কাজ আমি করতে পারি না, একা আমি সিনেমা দেখতে পারি না। আমি একা মানে সিনেমা থেকে শুরু করে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে সবাই বলে এ বাবা তুই একা বসে খাস, তোকে ওয়েটাররা জাজ করে না? ও তুমি একা খেতে যেতেও পারো? আমি বলি না, আমি তো যাই, একটা বার্গার একটা কোল্ড কফি নিলাম, বসে গেলাম। মানে আই থিঙ্ক যে নিজের সাথে টাইম কাটানোটাও ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওই যে
এবার যা হয়, ব্যস্ত জীবনে বন্ধু বান্ধবদের অনেক সময় হয় না, স্কুল কলেজ মাল্টিপল এরিয়াস থেকে বন্ধুত্ব হয় জীবনে, বাট ওই আর কি অনেক সময় হয়, তাদের সময় হয় না, তো তাদের জন্য ওয়েট না করে সিনেমাটা চলে যাবে, তো ইম্পর্টেন্ট ওটা দেখা আর কি বিগ স্ক্রিনে। তো সিনেমা কখনো কখনো উইকেন্ডে কেউ না বেরোলে খাওয়া দাওয়া সব কিছুই, মানে একা আমি মানে আই উইল সে 10% বা 15% অফ দ্য টাইম, বাট হ্যাঁ আমি একা একা করি। সো আমার সিনেমা দেখতে, যেটা বলছিলাম আর কি, সিনেমা দেখতে ভালোবাসি। তাছাড়া গল্পের বই আগে পড়তাম, এখন তো মনে হয় অতটা সময় হয় না, মনে হয় বলতে আমি বলছি যে ট্রেন্ডটা চলে গেছে, এখন সবাই অডিও স্টোরি পডকাস্ট এগুলো শোনে, তো গল্পের বইটা অতটা পড়া হয় না, বাট সিনেমা খুব দেখা হয় আর গান খুব শোনা হয়। আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন ওয়ার্ল্ড ইজ মিউজিক, মানে সব কিছুর জন্য, মানে মন খারাপ হলো কি খুব খুশি, গান ইজ আ সেভিয়ার। না গানটা তো ভালো লাগে, স্পেশালি বেঙ্গলি সংস আর ভেরি সুদিং না, মানে খুব একটা এরকম ভীষণ বিট সং তো আমাদের হয়, মানে শুধু বাংলা নয়, আমি তো ইনফ্যাক্ট মারাঠি তেলেগু সব, মানে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলাম না, বাট শুনে নিলাম গানটা, ভালো লাগলো, মানে মিউজিকটা ভালো লাগছে, লিরিক্সটা কিছু বুঝতে পারলাম না, বাট ওই আর কি কানে চলছে, একটা মন ভালো করা। সেগুলো আবার পপুলার সংস হতে হয় জানো তো, যেগুলো মানে আমার কাছে রিচ করেছে, এরকম কত সং আছে রিচ করেই না, কিন্তু বেঙ্গলি তো যেহেতু এখানে বড় হয়েছি বাঙালি, তো একটা আবার ওই বেঙ্গলি বলতেই আবার রবীন্দ্রনাথটাও মাথায় আসে, যে রবীন্দ্রসঙ্গীতের তো আবার পর্যায় হয়, প্রেম পর্যায়, পূজা পর্যায়, এক্সেট্রা এক্সেট্রা, মানে একটা মানুষ সব মুডের জন্য যেই গান বানিয়েছে বা সৃষ্টি করেছে, এটা ভেবেই আমার মানে আশ্চর্য এবং অদ্ভুত লাগে সত্যি। অফকোর্স, মানে বাট এই যে যখন তুমি মানে নিজেকে নিয়ে যখন ডিসক্রিপশন দিচ্ছিলে, নিজের ব্যাপারে যখন বলছিলে, you know something that really struck me is এই যে আমরা এখন this generation, the millennials, the Gen Zs and the alphas যারা আসছে আরো পরে, হ্যাঁ, we have a very strange way of describing or dealing with mental health. We have a very strange way, কিন্তু আমাদের না ডিট্যাচমেন্টও আছে আবার অ্যাটাচমেন্টও আছে, ঠিক আছে, যেরকম তুমি বলছিলে you spend time with yourself, তুমি নিজেকে খুশি রাখতে চাও, but I think personally corporate jobs have robbed us of our mental peace, এটা আমার কিন্তু মনে হয়, কারণ কর্পোরেট জবটা এত প্রেশার দেয় যে প্রেশারটা তোমার ইটস নট নেসেসারি, ঠিক আছে, তো what do you do and how do you deal with, you know, society, the pressure of society, work, along with your passion to keep your mental balance and sanity? আমার একটা জিনিস মনে হয় যে I am entitled to 8 hours of work, so 8 ঘন্টাটা 9 ঘন্টা হতে পারে, 9.5 ঘন্টা হতে পারে, সো ইট শুড নট বি লাইক 12 আওয়ার্স। আমি অনেকজনকে শুনি বলতে যে আমি তো 12 ঘন্টা কাজ করি, উইকেন্ডেও কাজ করি, আমার তো ছুটিই নেই। তো আমার এই জিনিসটা আমি অডিয়েন্সকে বলছি, আমার মনে হয় যে অফিসের কাজটা কিন্তু তোমার পার্সোনাল লাইফকে কখনো যেন হ্যাম্পার না করে, মানে অফিসটা কিন্তু অফিসের জায়গায় থাকা উচিত, আর তোমার সেলফ লাভ বা তুমি নিজের সাথে যে টাইমটা কাটাচ্ছ, ফ্যামিলির সাথে যে টাইমটা কাটাচ্ছ, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে আমার মনে হয় যে এই কর্পোরেটে তোমাকে মাইনে দিচ্ছে এক্সেট্রা এক্সেট্রা, অল দ্য বেনিফিটস আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোমার যদি কিছু হয়, মানে ধরো ইফ ইউ আর সিক or if you are not able to go to the office or if you resign, you are replaceable, তোমাকে কিন্তু মানে পরের দিনই বা উইদিন 1 উইক তোমাকে সেই কোম্পানি রিপ্লেস করে নেবে। সো তুমি যে জান প্রাণ মানে লাগিয়ে দিচ্ছ সেই কোম্পানিটাকে উপরে তুলবে বলে, তুমি থাকলে কি না থাকলে সেই ব্যাপারটা কিন্তু কোম্পানির জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো তুমি নিজেকে প্রায়োরিটিতে রাখো, তুমি এখানে নিজেকে রাখো, তারপরে রাখো জব, মানে ফ্যামিলি থাকলো তারপরে জব, মানে এমন নয় যে তোমার উপরেও জব থাকলো আর তুমি থাকলে অনেক নিচে, বিকজ ইউ আর রিপ্লেসেবল, এরকম নয় যে তুমি চলে গেলে মানে কোম্পানি শাটডাউন করে যাবে। সো এটা যে বলা, আমার এটা একটু মানে টক্সিক লাগে, আমার ভালো লাগে না এই ব্যাপারটা যে আমি 12 ঘন্টা কাজ করছি বা আমি উইকেন্ডেও আমাকে করতে হয়। কেন করবে? ইউ আর নট পেড এনাফ, ইউ আর রিপ্লেসেবল, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট টু ইউর সেলফ অর ইউর মেন্টাল হেলথ, টেক কেয়ার অফ ইউর সেলফ। মানে জান প্রাণ সব মানে অফিসটা পুরো সর্বস্ব বানিয়ে দিলে এটা করো না। না কেন জানো, আমাদের এখানে একটা বিচ্ছিরি মেন্টালিটি, কিন্তু মানে আই এম নট টকিং অ্যাবাউট জাস্ট দ্য পিপল হু আর এমপ্লয়িং আস, জানো তো, আমাদের দেখবে ধরো ছোটবেলায় যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি একটা
স্টেজ অব্দি লাইফের মা বাবা কিন্তু বলে দিত যে এটা করো, এটা করলেই তুমি পরের স্টেপটা নিতে পারবে। আচ্ছা ক্লাস 10 দাও, আচ্ছা 12 দাও, কলেজে ভর্তি হও, ঠিক আছে, আচ্ছা তুমি এবার মানে এন্ড গোলটা কিন্তু আমাদেরকে বলে দেওয়া হতো তোমাকে চাকরি করতে হবে, ইউ হ্যাভ টু বি সামথিং। নোবডি টোল্ড আস আচ্ছা তুমি বিজনেস করো, তুমি তোমার প্যাশন ফলো করো। আমাদের কাছে কিন্তু গান শেখা বা আঁকা করা এটা হচ্ছে একটা মানে কি বলতো প্লাস পয়েন্ট, এক্সট্রা কারিকুলার প্লাস পয়েন্ট। এটা কিন্তু প্যাশনে কনভার্ট হয় না, কখনো হয় না। তো এই জিনিসটা কি হয় আমাদেরকে সেই মানে এতভাবে ফোর্স করা হয়, ওয়ান ট্র্যাক মাইন্ড, সেই রেলের পাট্রির মতো ওয়ান ট্র্যাক মাইন্ডে ফোর্স করা হয়। নট অল অফ আস ক্যান কাম আউট অফ ইট। লোকে কিন্তু ওই লুপটার মধ্যেই পড়ে যায়। শুধু চাকরি জীবনে না, কিন্তু তুমি দেখবে একটা টাইম পিরিয়ড আছে, এই টাইম পিরিয়ডের আগে ইউ কান্ট গেট ম্যারিড, ঠিক আছে, আফটার দ্যাট টাইম পিরিয়ড বিয়ে করলি না কেন, বিয়ে হচ্ছে না কেন, কিসের জন্য, আচ্ছা বল। দেন একটা টাইম পিরিয়ড আগে যদি লাইফে কোনো ছেলে থাকে তাহলে তো শেষ। কিন্তু তারপরে বলছি তোর কাউকে পছন্দ, বল আমাদেরকে বল। এদিকে রেস্ট্রিকশনটা কিন্তু ওরাই দিয়েছিল, যখন এইদিকে নেই বলে এখন মানে মাথায় হাত আর কি, এরকম একটা ব্যাপার। তো while I really respect the Indian society and the way we are, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা লিডিং কজ যে আমাদেরকে বলে দিচ্ছে তুমি এটা করো, তারপরে আমাদেরকেই তারপরে মা বাবারা ঘুরিয়ে বলে কেন করলি এটা। হ্যাঁ, তো হাউ টু ডিল উইথ দ্যাট? তুমি মানে লোকে না অশান্তি করে ফেলে, ঝগড়া করে ফেলে, মা বাবার সাথে ক্ল্যাশ হয়, তখন কি বলো তো বাড়ি ছেড়ে চলে যায়, একটা মানে ম্যাসিভ রিয়াকশন হয়। বাট আই এম শিওর there is a different way of dealing with it. And মানে how would you voice your opinion? সো আমার মনে হয় যে পেরেন্টসরা যখন কিছু করে তার পিছনে একটা কন্ডিশনিং আছে, যে তারা এটা দেখেছে, তারা ভাবে এটা ঠিক, বা এটাই তারা শুনেছে এবং ওটাই ইমপ্লিমেন্ট করতে চায়। এবং তুমি যেটা বললে বিয়ে, আমার মনে হয় শুধু বিয়ে না, প্রত্যেকটা জিনিসেই ওদের কিন্তু একটা স্ট্যান্ড বা ভিউ পয়েন্ট থাকে যে এটা ঠিক ওটা ভুল, 10 অবধি এটা করতে হবে, 12-এর পর মানে 10-এর পর সায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, তারপরে এরকম এরকম। এবার মানে ওরা কিন্তু একটা বেস্ট ইন্টেনশন ইন মাইন্ড নিয়েই করে, কারণ বাবা মা তারা ছেলে মেয়ের খারাপটা সত্যি হয়তো চায় না, কিন্তু সেই ডিসিশনটাই যে সবসময় ঠিক হবে এটার কিন্তু কোনো মানে নেই। এবার যেমন ধরো একটা কোট খুব দেখেছি রিসেন্টলি, সেটা হলো যে তোমার ছেলে মেয়ে যদি ধরো ম্যাথসে খারাপ কিন্তু টেনিস ভালো খেলছে, তো তুমি কিন্তু তাকে ম্যাথস টিচারের কাছে দিও না, তুমি একটা ভালো টেনিস কোচ দাও, কারণ মেবি তার মানে ট্যালেন্টটা টেনিসে আছে। তো আমার কথা হলো যে এখনকার মা বাবার মধ্যে হয়তো এনলাইটেনমেন্টটা আস্তে আস্তে আসছে যে হ্যাঁ অন্য অফবিট কেরিয়ার অপশনসও থাকতে পারে, বাট আমাদের টাইম স্পেশালি আমার মা বাবার থেকেও ওই জিনিসটা ছিল যে ইঞ্জিনিয়ারিং, তারপরে গভর্নমেন্ট জবস এক্সেট্রা এক্সেট্রা। এবার তারা তো একটা ভালো চিন্তা নিয়েই হয়তো করেছে, এবার সেটা আমাদের সাথে অনেক সময় ম্যাচ করে না। এবার দ্য থিং ইজ তুমি কমিউনিকেট করতেই পারো। এবার সব মানুষই তো আলাদা, আমি গিয়ে বাবা মাকে বলতেই পারি যে না তুমি যেটা বলছো আমার সেটা ভাল লাগছে না। দুটো জিনিস হতে পারে, একটা হলো তারা ম্যাচিওরলি নিল যে হ্যাঁ আমার ছেলে মেয়ে যেটা বলছে, তাদের হয়তো ম্যাচিউরিটিটা এসছে সেটা ডিল করার মতো বা বোঝার মতো। এবার অনেক ক্ষেত্রে এই রিয়াকশনটাই আসে কি তোদের বেশি বয়স না আমাদের, আমরা বেশি বুঝি না তোরা। তো আমার মনে হয় যে কোয়েশ্চেনটা যদি অন্যভাবে একটু ম্যাচিওরিটি দু তরফ থেকেই আসে, রিজেন্টমেন্টটা কম হয়। যে তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাওয়া কেন, মানে ওপিনিয়ন মিসম্যাচ, দুজনের ওপিনিয়ন ম্যাচ করলো না, কথা বলেও বোঝানো যাচ্ছে না, এবার মানে চলে যেতে হবে। এবার তার আগে কিন্তু ছেলেমেয়েরাও চেষ্টা করে, মানে অনেকেই হয় যে কলেজ থেকেই হয়তো বাইরে থাকছে, বাট যারা কেউ থাকেনি চাকরি সূত্রে থাকছে, তখন প্রাইভেসি লাগে বা ওপিনিয়ন মিসম্যাচ, সেটা তো বাবা মাকেও রেসপেক্ট করতে হবে। মানে তারা যদি ভাবে যে না আমরা সবসময় বাবা মা আমরা বেশি বুঝি, তাহলে সেটা কখনোই সেম পেজে থাকবে না, বা ওই ডিসকাশনটাও অত ম্যাচিওরলি হবে না বলে আমার মনে হয়। তো তুমি বলছো যে কেউ যদি ভালো টেনিস খেলে তাহলে সেটাকেই নার্চার করতে, তাই না? বাট এইভাবে না আই স্টিল ডোন্ট নো যে এখন প্রেজেন্ট ইয়াঙ্গার জেনারেশনের প্যারেন্টসরা হয়তো মাইট বি, তাও আমার মনে হয় আই ডু থিঙ্ক যে আমাদের দেশে একটা ওই মাইন্ডসেট আছে দ্যাট ইফ ইউ আর্ন মানি বাই ওয়ার্কিং সামওয়্যার, ঠিক আছে, তুমি সাকসেসফুল, ঠিক আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি কেউ তুমি বলো আই হ্যাভ আ বিজনেস, আই এম ডুইং আ স্টার্ট আপ, বা আমার কোনো একটা সার্ভিস বিজনেস আছে, বা আমি অন্য কিছু একটা করি, বা আমি এই পার্ট টাইম জব করি, দ্যাট ডাজ নট ইকুয়েট টু সাকসেস।
কিন্তু তখন অনেকে এরকম আছে কিন্তু দ্যাট দে আর আর্নিং আ লট অফ মানি, কিন্তু সাকসেসের ডেফিনেশন হচ্ছে তুমি গভর্নমেন্ট জবটা হচ্ছে টপটা, গভর্নমেন্ট জব, তারপরে প্রাইভেট জব, ওটা হচ্ছে ঠিক আছে কিছু করার। আর গভর্নমেন্ট জবের মধ্যেও হচ্ছে স্টিপুলেশনস আছে, মেয়েরা টিচার্স হবে, ছেলেরা এরকম মানে সবকিছুর জন্য। মানে ইনফ্যাক্ট এমনও হয়েছে, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কথাই বলছি যেহেতু আমি অনেকজনকে চিনি, অনেক মানে হয়তো অনেক বেশি ইনকাম করে আমার থেকেও, মানে আমি কর্পোরেটের থেকে যা করি তার থেকেও হয়তো 2x করে বা 3x করে, বাট তাদের মা বাবা আর কি বলতে লজ্জা পায়, না আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার, না আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার। মানে এটা এখনো কিন্তু ট্যাবু আছে যে কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাক্টিং বা স্পোর্টস রিলেটেড যদি না সে ওই লেভেলে খেলে, যখন ওই লেভেলে চলে গেল তখন তো বিশাল গর্বের ব্যাপার, এখন এইখানে খেলছে, মানে ক্রেডিবিলিটিটা নেবে, বাট যখন ফেলিয়ার তখন সেই জিনিসটা বলার বা করার মতো, বা রিলেটিভকে কি বলবো, আশেপাশে পাড়াপড়শিদের কি বলবো, ওই ব্যাপারটা খুব থাকে। মানে আমি আশা করছি যে আমাদের জেনারেশন যখন বাবা মা হবে তখন এই ব্যাপারটা 20% হলেও কমবে, আমরা একটু ম্যাচিউরলি ডিল করবো, আমরা একটু ওপেন মাইন্ডেড হব। বাট আমাদের বাবা মার সময় কিন্তু ওই মানে মাইন্ডসেটটা একটু হলেও ব্যাকডেটেড, যে কন্টেন্ট ক্রিয়েটার বাবা, ও বাবা চেঞ্জিং টাইম। আমার প্রশ্ন, চেঞ্জিং টাইম এভরিথিং, তুমি এসি ইউজ করছো না, তোমার সময় তোমার ছোটবেলা তো এসিও ছিল না, মোবাইলও ছিল না, এরকম ভাবে যেতে তুমি যখন লাইফের যে বেনিফিটস গুলো যেটা টেকনোলজি আমাদেরকে দিচ্ছে সেগুলো তুমি ইউজ করছো, মাইক্রোওয়েভ ইউজ করছো, ডিশওয়াশার ইউজ করছো, রান্নাঘরে যা যা সুবিধা তোমার মনে হচ্ছে তুমি কিন্তু সব ইউজ করছো। হ্যাঁ, বাট ওয়েন ইট কামস টু approach, ঠিক আছে, সেই অ্যাপ্রোচটা কিন্তু the reason I'm asking you is because it is directly related to mental health. হ্যাঁ, মানে ফ্যামিলি ইজ লাইক আ ব্ল্যাঙ্কেট অফ লাভ অ্যান্ড সিকিউরিটি, আর ওই ব্ল্যাঙ্কেট আর সিকিউরিটি না দিলে না, বাইরে তো ভালচার্স আর সিটিং কি তোমাকে, মানে তুমি ভুল করো অ্যান্ড তুমি আজকে ইউ আর ওভার, ইউর লাইফ ইজ ওভার। And one of the ways you're exploited in corporate is also because you don't have, লোকে ভাবে চাকরি ছাড়ার আগে 4 বার ভাবে বাড়িতে কি বলবো, that also leads to mental health issues, তাই না? আর লোকের আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, not only is it impacting your mental health, people don't want to talk about it. আমি বলবো আমি ডিপ্রেশনে আছি, আমি বলবো আমার কোনো রকম মেন্টাল ইস্যু আছে, তার মানে লোকে আমাকে পাগল বলবে, তাই না? তো there are lot of মানে কি বলবো, স্পেকট্রাম, it's a spectrum, তাই না? কারোর ADHD আছে, হ্যাঁ, কারোর OCD আছে, they are all issues that you're dealing with. তো what is your message to the youth? যে there are a lot of helplines as well available. If there is no support from family, সেই ক্ষেত্রে what should the youth do? Because you have also faced something like that. ফেসড ডাইরেক্টলি বলবো না, বাট আমার মনে হয় যে আমি এই জিনিসটা নিয়ে ভীষণ অ্যাওয়্যার। আমার মনে হয় মেন্টাল হেলথ জিনিসটা নিয়ে আমি খুব রিসার্চ করেছি, বা আমি আশেপাশের লোকজনকে যদি এরকম দেখেছি, আই হ্যাভ স্টুড বাই দেম, আই হ্যাভ গিভেন দেম শোল্ডার। আমি তখন ওই জিনিসটা আমার মাথায় খুব চলে যে তুমি যেরকম পা কেটে গেলে বা হাতে একটু ছিঁড়ে, মানে কোথাও কেটে গেল, ছিলে গেল, তো তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, সেটা তুমি বলছে বাবা আমার এটা মানে সেলাই পড়বে, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। দেন ওয়াই দিস ট্যাবু কে আমি মেন্টাল হেলথ ডক্টরের কাছে যাচ্ছি, এটা এতটা এখনো কেন ব্যাকডেটেড থট? আমার মনে হয় যে তোমার কিছু প্রবলেম হচ্ছে, তুমি খুশি থাকতে পারছো না বা তোমার আনহ্যাপি লাগছে, তাই জন্য তুমি একটা ডক্টরের কাছে যাচ্ছ। এবার সেটাকে যদি একটু লিবারালি, মানে শুধু তুমি নয় গেলে অ্যাপ্রোচ নিই, বাট তুমি যে শেয়ার করবে, স্পেশালি ফ্যামিলি, বাবা মানে যাচ্ছে কাউন্সিলিং নিতে যাচ্ছে, এ বাবা তাহলে পাগল, যত না সে নিজে ভাবে, আশেপাশের লোকজন বলে বলে আরো তার মাথায় ঢোকায় যে এ বাবা তার মানে তো কিছু একটা প্রবলেম আছে। এবার প্রবলেম তো পা কেটে গেলেও হয়। নাও মাই প্রবলেম ইজ আই এম নট ফিলিং ওয়েল মেন্টালি, তো তাই জন্য আমি গেছি ডক্টরের কাছে। এবার জিনিসটা হলো যে মেন্টাল হেলথ, এই যে থেরাপি সেশনস বা এগুলো একটু এক্সপেন্সিভ। মানে যদি নর্মাল ডক্টর সেশনস 200 বা 500 টাকা নেয়, এগুলো ইজ এক্সপেন্সিভ। আই এম সেইং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, বা আমি রিসার্চ করেছি এই ব্যাপারগুলো নিয়ে। আমার মনে হয়েছে, ইনফ্যাক্ট ইনস্টাগ্রামে যখন রিল আসে আমি কমেন্ট করেছি যে কান্ট মেন্টাল হেলথ সেশনস বি মেড আ লিটল চিপ, বা একটু তখন বলেছে যে ডক্টররা যেহেতু আর একটু বেশি ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড মেন্টাল হেলথ ব্যাপারটা, তাই জন্য হয়তো একটু এক্সপেন্সিভ। এবার আমার কথা হলো, এই যে এক্সপেন্সিভ জিনিসটা আই আন্ডারস্ট্যান্ড, বাট এক্সপেন্সিভ দেখে সরে এসো না যে না নেবই না, ফ্রিকোয়েন্সিটা কম যাও, বা একটু বেটার রিসার্চ করে
সরি ফ্রিকোয়েন্সিটা কম যাও বা একটু বেটার রিসার্চ করে এমন একজন কারোর কাছে যাও যে একটু কম টাকা নেয় বা হি ডাজ ইট অ্যাজ এ চ্যারিটি মেবি সামথিং লাইক দ্যাট, বাট যাও, মানে টকিং টু সামওয়ান, ওপেনিং আপ টু সামওয়ান, তোমার এটাই সবার মাথায় আসে। বন্ধুকে বল ভাই, যা একটু বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে আয়, একটু সিনেমা দেখে নে, এই ব্যাপারটা তো খুব কমন। আরে আমি তো এগুলো সবই ট্রাই করেছি, তারপরে হচ্ছে না বলে তো আই এম লুকিং ফর সামথিং প্রফেশনাল, এই জিনিসটা আমার মনে হয়। এবার ক্যাজুয়ালি, মানে কেউ যদি যাচ্ছে মানে হেসে উড়ে এ বাবা মেন্টাল হেলথ, বাবা এগুলো তো আবার সব বড় লোকই ব্যাপার, আমাদের সময় তো এটা হতো না। এটা আবার বাবা মা খুব বলে, আমাদের সময় বাবা এসব ছিল না, তোমাদের সময় ছিল, বাট তোমরা অ্যাড্রেস করতে পারোনি যে তোমরা এটা ফেস করেছো, তোমরা যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছো বা তোমাদের যে অ্যাংজাইটি হয়েছিল, এই ব্যাপারটাই অনেকে তো রিয়েলাইজ করতেই পারেনি। মানে বাবা মাদের টাইমটাই বলছি, মানে এই যে রাত্রিবেলা ঘুম ভেঙে গেল, হঠাৎ হার্টবিট ফাস্ট হয়ে গেল, না আমার কালকে ঘুম হয়নি, তোমাদের ওটাকে অ্যাংজাইটি বলে, তোমরা জানতে না টার্মটা, এখন আমরা জানি, এখন আমরা বেশি অ্যাওয়্যার, তাই আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। হ্যাঁ অফকোর্স, না হলে সেম জিনিসগুলো কিন্তু এক্সপিরিয়েন্স সবাই একদম। করেছে। এবার একটা জেনারেশন বা একটা সেট অফ, মানে তোমার প্রবলেম হচ্ছে সেটা আই আন্ডারস্ট্যান্ড কি তোমাকে আলটিমেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, বাট একটা ডাক্তারের কাছে গিয়ে জানা যে কি হচ্ছে আর কি করলে বেটার হবে, সেই গাইডেন্সটাও তো নেসেসারি। তোমার একটা কেটে গেল, মাথা ফেটে গেল, তুমি স্টিচ না করেই বাড়িতে বসে বলছো রক্ত পড়ছে, তোমাকে তো যেতে হবে জানার জন্য যে তোমাকে স্টিচটা করতে হবে, তুমি সেটুকু যাও, সেটা জানার জন্যই আমার মনে হয় যে ইউ নিড টু গো টু থেরাপি ইফ ইউ আর নট ফিলিং ওয়েল, অ্যান্ড দের ইজ নো শেম ইন অ্যাডমিটিং যে আই মাইট নিড টু গো টু সামওয়ান ফর প্রফেশনাল হেল্প। সো অলসো বাট লেটস টক অ্যাবাউট জেন্ডার্স, ওকে? আমাদের জেন্ডার্সের মধ্যে ডু ইউ থিঙ্ক দ্য ফিমেল জেন্ডার supports each other? Do you think we are actually working in sync to make sure that another female is okay? জানি না, মানে এটার ব্যাপারে আমার খুবই বায়াসড ওপিনিয়ন। আমার মনে হয় আমি আই স্টিক বাই দ্য কোট কি মেয়েরা মেয়েদের শত্রু মোস্ট অফ দ্য টাইমস। আমি এটাই দেখেছি, ফেস করেছি, মাল্টিপল ইভেন্টসে ফেস করেছি, মানে কলেজে, স্কুলে, এবং সেটা খুবই মাইনার জিনিস নিয়ে, যেটা নিয়ে আমি ভাবিও নি হয়তো। আই এক্সপেক্টেড কি শি উইল সাপোর্ট, বাট ছোট ছোট জিনিস নিয়ে এসে দে হ্যাভ স্ট্যাপড দ্য ব্যাক অ্যান্ড বলেছে যে না এটা তো ওটা হলে এটা ভালো। তো আরে ফার্স্ট কমিউনিকেট উইথ মি, দেন ইউ ডিসাইড টু টেক স্ট্যান্ড অর নট টু টেক স্ট্যান্ড। এবার আমার মনে হয় যে মেয়েদের মধ্যে ওই কম্পিটিশন বা ওই জিনিসটা চলে, আমার মনে হয়। এইটা কেন? মানে ইউ সি ভেরি সাইকোলজিক্যাল। আমি দেখেছি যে মানে ছেলেদের মধ্যে বন্ধুত্বর বন্ডটাও ভীষণ স্ট্রং হয় দ্যান ফিমেল ফ্রেন্ডশিপ। ফিমেল ফ্রেন্ডশিপে মোস্টলি ইটস গসিপ, অ্যাটাকিং সামওয়ান বিহাইন্ড দেয়ার ব্যাক। আমি বলছি না সব ফিমেল ফ্রেন্ডশিপ, এখন শুনলে অনেকে ভাববে হয়তো জেনারেলাইজ করে দিচ্ছি, বাট একদমই সেটা নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, 10 জনের মধ্যে আমি 8 জন বা 7 জনকেই দেখেছি এরকম পিছনে কথা বলছে, ক্ল্যারিটি দিচ্ছে না, একটা পুরনো জিনিস নিয়ে টেনে ড্র্যাগ করছে, বা একটা ছেলের জন্য পুরো বন্ধুত্বটাই ভেঙে গেল, এরকম একটা ব্যাপার। সো এরকম আমি কোনোদিনও ছেলেদের মধ্যে খুব কম দেখেছি। আমি তো ছেলে, মানে আই ইউজ টু বি ফ্রম কোয়েড স্কুল, কলেজও কোয়েড ছিল, তো আমি ছেলেদের মধ্যে দেখেছি ফ্রেন্ডশিপটা অনেক বেশি, মানে বন্ডিংটা বেশি, আন্ডারস্ট্যান্ডিংটা বেটার, কিছু ভুল বোঝাবুঝি হলে চটপট সলভ করে নেয়। সেটা মেয়েদের মধ্যে মানে কম দেখেছি, আই উড সে। মেবি ইটস মাই বায়াসড এক্সপিরিয়েন্স, আমি ওটা ফেস করেছি বলে। বাট এছাড়া আমার মনে হয় যে মেয়েদের ওই ফ্রেন্ডশিপটা একটু কোয়েশ্চেনেবল টু মি। That's something which I've also observed, when men fight it out. I don't know if it's a testosterone thing, ঠিক আছে, I don't know, but I've seen men কিছু একটা হলো ফার্স্ট ফিস্ট, প্রথমে ফিস্ট দিয়ে আজকে ডিসকাশন হবে, বাট উইমেন ডোন্ট ইউজ ফিস্ট না। উইমেন হচ্ছে কিছু একটা হলো ওটা নিয়ে বসে থাকা, তারপরে ওটা নিয়ে অন্য কারোর কাছে কথা বলা। ডু ইউ থিঙ্ক we are made to do this, we are channelized by the society to do this, or do you think something in us is like flawed, যে we think কি attacking someone behind their back এটাই হচ্ছে right way?
কি মনে হয়, মানে সাইকোলজিটা তোমার কি মনে হয়? আমাদেরকে তো অনেকটা কন্ডিশনও এরকম ভাবে করা হয়, মানে মেয়েদেরকে মানে বলে না পিএনপিসি কালচার, এটা কিন্তু মেয়েদের ওপরেই বেশি ইউজ করা হয়। ছেলেদের কখনো শুনবে না, যে বলবে রকে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু যখনই কোনো মেয়ে বা গেট টুগেদার হলো বা কোনো বলবে পিএনপিসি বা গসিপ হচ্ছিল ওখানে। এবার এটাই চলে এসছে মানে এতদিন বা এত বছর ধরে, যে কেউ মা মাসি বা পাড়ার মহিলারা যে হলো একসাথে মানেই হলো গসিপ করছে বা কারোর ব্যাপারে বিচিং করছে এই ব্যাপারটা। এবার মানে এভাবেই কন্ডিশনড বা এটা ট্রেট কিনা আমি তো বলতে পারবো না, কারণ হিউম্যান বিংস আর ডাইভার্স। আমি যেমন প্রচণ্ড ভালো মেয়েদেরও বন্ধুত্ব পেয়েছি, আই ওয়াজ লাকি এনাফ, বাট আই অ্যাম লাকি এনাফ বলবো, যে আমি ভালো মেয়ে বন্ধু আছে আমার জীবনে, 5-6 জন আছে হুম আই ক্যান কাউন্ট আপন, যাদের সাথে কোনো রকম ব্যাড ব্লাড নেই, ভালো বন্ধুত্ব আছে। কিন্তু আগেও ফেস করেছি এরকম জিনিসপত্র, যে সে হয়তো আমার সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা আমার তার সাথে হয়েছে, আমি খুব একটা মানে তার সাথে কথা বলিনি, অ্যাভয়েডই করেছি, সে আমার পিছনে গিয়ে একটা কিছু বলছে, টেলিং হার সাইড অফ দ্য স্টোরি। এবার আমি আরও একটা, আমার খালি কোটস মাথায় আসে, দ্য ভিলেন স্টেজ ভিলেন অ্যাজ লং অ্যাজ দ্য হিরো ইজ টেলিং দ্য স্টোরি। মানে তুমি যদি সে তার সাইড অফ দ্য স্টোরি, যেখানে সে কোনো ভুল করেনি, তার সাইড অফ দ্য স্টোরি, এবং শি ইজ সাকসেসফুলি ম্যানিপুলেটিং এভরিওয়ান অ্যারাউন্ড দেম এগেনস্ট মি, কি না ও তো খারাপ, ও তো এটা করেনি, ও এটা করেছিল যেটাতে আমার খারাপ লেগেছিল, আরে তুমিও দেখো তুমি কি করেছিলে যেটাতে আমার খারাপ লেগেছিল। ওয়ান সাইড অফ দ্য স্টোরি বলে অ্যাটেনশন সিক করে ভিকটিম কার্ড প্লে করাটা আমার ঠিক পছন্দ না। আসো সামনে কথা বলো, ফোন করো, ফোন তো আছে এখন, তো সব ফ্রি কল, সার্ধেক লোকের মানে 95% লোকের ফ্রি কল, একটা কল করো, করে জিজ্ঞেস করো কি হয়েছিল, কি মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড সর্ট ইট আউট। এবার আমার মনে হয় যে বন্ধুত্ব জিনিসটাই মানে একটা এজের পর ডিফিকাল্ট টু মেক ফ্রেন্ডশিপ। এবার যে পুরনো বন্ধুত্বগুলো রয়ে গেছে সেগুলোকেও আবার মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়াঝাটি করে কাট অফ করে দেওয়াটাও আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কথা বলো, সর্ট আউট করো এবং জাস্ট মুভ অন। যদি তারপরেও দেখি যে না পোষালো না, তো মুভ ডিফারেন্ট ফেস, বাট কথা বলো। আমার মনে হয় কমিউনিকেশন সলভস এভরিথিং, বি ইট ফ্রেন্ডশিপ, বি ইট রিলেশনশিপ, এনিথিং, জাস্ট সলভ You know, I was from a absolutely girls' school, ঠিক আছে, and it was like the kind of bullying that happens in girls' schools is very different from you know, the things that happen in a boys' school. So my brother, ও সব বয় মানে কোয়েড স্কুলে গেছে, ওর কাছে কোনোদিন এলো মার খেয়ে এলো বাড়িতে, কখনো শার্ট নোংরা হয়ে আছে, মানে দিস আর থিংস দ্যাট ইউ ক্যান ডিল উইথ। কখনো টিচার কল করছে, কখনো প্রিন্সিপাল কল করছে, বাট আমি যেরকমভাবে স্কুলে যেতাম, যেভাবে মার রেখে তো মোরাললেস ওরমভাবে স্কুল থেকে ফিরতাম। বাট দ্য কাইন্ড অফ বুলিং দ্যাট ইউ এন্ডিওর ইন আ গার্লস স্কুল, হ্যাঁ, যে মানে ইট টেকস আউট ইউর সোল, হ্যাঁ, আই হ্যাভ ফেসড দ্যাট, ইট টেকস আউট ইউর সোল, ঠিক আছে। অ্যান্ড দ্য মোর ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, ধরো তুমি যে বলছিলে তুমি ভীষণ ভালো গান গাও, ঠিক আছে, ওটা তোমার পজিটিভ পয়েন্টটাকেই তোমাকে এমনভাবে অ্যাটাক করবে না যে তোমার কিছু টাইম পরে মনে হবে যে না আমি আর গাইবো না, আমি আর করবো না, আমি হাউ ডু আই ব্লেন্ড ইন, যাতে আমাকে কেউ অ্যাট্যাকটা না করে। এটা কিন্তু আই হ্যাভ ফেস, মানে 12টা বছর, ধরো 12-13 বছর আই হ্যাভ বিন ইন গার্লস স্কুল, অল গার্লস স্কুল, ঠিক আছে, স্টার্টিং উইথ দ্য টিচার্স টু দ্য স্টুডেন্টস, মানে যেন সিপিং করছে ভেতরে মেন্টালিটিটা, যে অ্যান্ড দে টার্গেট, হ্যাঁ দে টার্গেট, যে প্রত্যেকটা ক্লাসে দে হ্যাভ দিস টার্গেট, এই বাচ্চাটাকে আমরা অ্যাটাক করবো। আর অ্যাটাকটা তো ভীষণ ভিসেরাল না, অ্যাটাকটা তো একদম অন দ্য ফেস না, যে সামনে এসে থাপ্পড় মেরে দিয়ে চলে গেল, ওই অ্যাটাক তো না, তাহলে তো প্যারেন্টস ক্যান টেক আ স্ট্যান্ড, ওরকম না, অ্যাটাকটা ভীষণ বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, মানে তখন না মানে ওর পুরো পার্সোনালিটি ডেভেলপমেন্টটাই হয় ভীষণ নেগেটিভ একটা ভাবে। হ্যাঁ, so I faced that, I've seen that, I've faced that, I've endured it, and half key 90% of people who I went school with, I am not in communication with, I don't want to talk to them, and আমি একটা সময় অবধি I thought যে maybe this is also one of the reasons that mental health is also impacted. একদমই, মানে ইনফ্যাক্ট একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন তো তার মানে দিনের অনেকটা সময় সে স্কুলে কাটায়,
এবং এই যে 12-13 বছর আরাত্রিকা তুমি বলছো, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ইয়োর লাইফ। মানে সেম গ্রুপ অফ পিপল যাদের সাথে তুমি কাটিয়েছো এতগুলো বছর, কিন্তু তাদের সাথে তোমার কন্ট্যাক্ট নেই। রিজন, দে ওয়ার নট নাইস টু ইউ। কিন্তু নাইস টু ইউ ঠিক আছে, ওকে ফাইন, কিপ ইট ইন দ্য ওই যে বুলিংটা মেন্টাল হেলথে বা চাইল্ডহুড ট্রমা বলে অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো, তোমার মাথায় কিন্তু ওই জিনিসটা গেঁথে গেছে যে না এটা হতে পারে, এটা করলে ওটা করব। ধরো আমি বলছি কথার কথা, শর্ট স্কার্ট বা একটা লেন্থের ওপর পড়ে গেলে বুলিং করছে, শি ইজ মেবি অ্যাটেনশন সিকিং অর সামথিং, এরকম একটা কমেন্ট পাস করলো বা সামথিং মোর খারাপ, মানে আরো বেশি একটা খারাপ কিছু বললো। তুমি যখন পরবর্তীকালে তোমার স্কার্টের লেন্থটা একটু হাঁটুর উপরে পড়ছো, তোমার কিন্তু মাথায় ওগুলো থাকবে। এ বাবা, ওই 10 বছর আগে, ডাজেন্ট ম্যাটার কত বছর পাস করে গেছে, হতে পারে 20 বছর, ইউ আর এট 40 ওয়ারিং সামথিং স্কার্ট অর এ শর্ট, তোমার কিন্তু মাথায় ওটা থাকবে যে না স্কুলে আমার এই জিনিসটা হয়েছিল। তার মানে কিন্তু তোমার মাথায় আছে এই জিনিসটা। এই যে মেন্টাল হেলথ, এতে যে কতটা ডিপ রুটেড একটা মানে পার্সোনালিটি, চাইল্ডহুড, মানে ক্যারেক্টারিস্টিক ট্রেট, সব কিছুতে রিফ্লেক্ট করে। একটা মানুষ তো সেটাই হয় যেটা সে সারা জীবন দেখে এসছে বা ফেস করে এসছে। এবার তুমি যেটা ফেস করেছো, তোমার মধ্যে সেটা যেমন ট্রমা হবে। আবার কেউ ধরো তোমাকে, যদি তুমি স্কুলে ধরো তুমি এই গান গাওয়ার ব্যাপারটা বললে, আমি যেমন প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন পেতাম গানটার জন্য, তো আমার মধ্যে কিন্তু কনফিডেন্সটা গ্রো করেছে ফ্রম মাই স্কুল ফ্রেন্ডস, কি হ্যাঁ আমি খুব ভালো গান গাই। এটাই যদি আমার জন্য উল্টো হতো, যে বলছে এই বাবা কি ফালতু, মানে চেষ্টা করছে গাইতে কিন্তু একদম পারে না, একদম ভাঙা কাকের মতো, যদি এরকম বলতো কেউ, তো আমি তো কনফিডেন্সটাই আমার হারিয়ে যেত না, যে আমি তার মানে গান গাইতেই পারি না, আর চেষ্টাই করবো না। ইট ডাজেন্ট ম্যাটার। আমার কিন্তু যখন আমি ক্লাস 8-9-এ পড়ি, ততদিনে কিন্তু অলরেডি আমার মানে রবীন্দ্রসঙ্গীত আর ক্লাসিক্যালে অলরেডি আমার 3rd ইয়ার দুটোই কমপ্লিট। আচ্ছা, তুমি প্রফেশনাল ট্রেনিং নিয়েছো? আচ্ছা, এবার তখন তো আর সিঙ্গিং বলে কোনো সাবজেক্ট নেই, যেটা 3-4-এ ছিল। বাট ওই যে জিনিসটা, যে মানে কনফিডেন্সটা ছিল, এটাই যদি কেউ আমাকে বুলি করতো বা বলতো যে না তুই ভালো গান গাস না, যেটা আমার অলরেডি ডিগ্রি আছে, যেখানে আমি ভালো পাচ্ছি, 90 পাচ্ছি আউট অফ 100 বা 85 পাচ্ছি, ওই কনফিডেন্সটা কিন্তু স্কোরের পরে চলে যেত যে না আশেপাশের লোকগুলো তো বলছে আমাকে খারাপ, তার মানে আমি কি করে ভালো হই। এবার তাই জন্যই ইটস সো ইম্পর্টেন্ট কি তোমার এনভায়রনমেন্টটা ইজ ভেরি গুড। মানে আরও একটা জিনিস আমি শুনেছি যে ইউ ক্যানট হিল ইন অ্যান এনভায়রনমেন্ট উইচ ব্রোক ইউ। মানে তুমি যদি ওখানেই থাকতে বা ওই ফ্রেন্ড সার্কেলটা যদি তোমার থাকতো যারা তোমাকে বুলি করেছে, তুমি কিন্তু এই যে দ্য পার্সন ইউ আর টুডে, কনফিডেন্ট, গ্লোয়িং, শাইনিং, এই ব্যাপারটা কিন্তু থাকতো না। মানে দিস ইজ টোটালি বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। অ্যান্ড আই বিলিভ যে তুমি আজকের দিনে যেই মানুষগুলোর সাথে মিশছো, দে আর নট টক্সিক উইচ ইউজ টু বি ব্যাক ইন স্কুল। সো এই ব্যাপারটা তো খুবই ইম্পর্টেন্ট, তুমি কাদের সাথে মিশছো। এবার একটা এজের পর তোমার কন্ট্রোলে থাকে তুমি কাদের সাথে চুজ করছো মিশতে, কিন্তু স্কুল টাইমে সেটা ছিল না। আচ্ছা, আমরা খুব একদম এসের দিকে চলে এসেছি, তবে তার আগে একটা মেসেজ দিয়ে রাখি সবাইকে। তোমাদের কারোর যদি কোথাও কখনো মনে হয় যে ইউ নিড মেন্টাল হেল্প, প্লিজ 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 সিক মেন্টাল হেল্প, ডু নট টেক এনি ফার্দার ব্যাড কাইন্ড অফ স্টেপস, ঠিক আছে? ইটস আ মেসেজ ফ্রম দ্য এন্টায়ার টিম অফ বৈঠকখানা অ্যান্ড চোরকাটা। প্লিজ সিক মেন্টাল হেল্প অ্যান্ড উই উইল মুভ অন উইথ আর নেক্সট টপিক, যেটা নিয়ে আমি আলোচনা আরও করতে চাই তোমার সাথে। সেটা হচ্ছে let's talk about how social media, because you're a very important part of social media, how social media has connected people as well as disconnected people. কারণ সোশ্যাল মিডিয়া দুটো রুলই আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সবাইকে পুরো মানে ওয়ার্ল্ডটাকে একটা গ্লোবাল ভিলেজ করে দিয়েছে, কিন্তু একটা ডিসকানেক্টমেন্ট চলে এসছে লোকের মধ্যে। উই হ্যাভ বিকাম ভেরি ভেরি সেলফিশ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক, ঠিক আছে? এই যে একটা মানে প্রোজ অ্যান্ড কনস, ঠিক আছে, হাউ ডু ইউ ব্যালেন্স দ্যাট আউট? আমি জানি না আমি এখনো ব্যালেন্স করতে পারি কি না, কারণ এই জিনিসটা আমাকে আশেপাশে অনেকেই বলেছে, বাবা আমরা বসে আছি গল্প করছি তুই ফোন হাতে। তো এই ব্যাপারটা আমি এখন কন্ট্রোল করার চেষ্টা করি, আস্তে আস্তে আমি একটু ফোনটা সাইডে রাখি, মাঝে মাঝে হাতটা চলে যায়, বাট ওই জিনিসটা কনসিয়াসলি একটু ট্রাই করি যে যখন অনেক দিন পর স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়েছে বা পাড়ার কোনো বন্ধুদের সাথে আমার দেখা হয়েছে, তো আমি মাঝে মাঝে ফোনটা বার করে রিলসই ঘাটছি, যেটা আমি বাড়িতে ঘেটে এসেছি আগে আধ ঘন্টা 40 মিনিট। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি ইন দ্য মুমেন্ট। তো আমি ব্যালেন্স করার চেষ্টা করছি, যদিও কানেক্ট করে, মানে এমনও আছে যেটা ইউকে 10-15 বছর আগের কথা, ইউকে আমার একটা বন্ধু আছে, তো তার সাথে যোগাযোগ করা ওয়াজ এ ড্রিম।
কি আমি কি করে যোগাযোগ করব, নাও শি ইজ জাস্ট আ ভিডিও কল অ্যাওয়ে। বাট ওই আর কি, তাকে কল করা হয়ে ওঠে না সবসময়, হয়তো 2-3 মাসে একবার একটা টেক্সট গেল, তাও হয়তো হয় না কখনো কখনো, কিন্তু ওই কানেক্টেড আছি, কিন্তু টাইম বা বের করে ওই কথা বলার ইন্টারেস্টটা বা ওই সময়টা দেওয়া, ওই সময়টাও হয়ে ওঠে না। একটু রিলস দেখে নিলাম, একটু সিনেমা দেখে নিলাম, একটু অফিসের কালিগসদের সাথে কথা বলে নিলাম, ওই ব্যাপারটা হয়। কানেকশন এসছে, বাট ডিসকানেক্ট তো ডেফিনেটলি হয়েছে। মানে আমরা একজন আরেকজনের থেকে খুব দূরে সরে যাচ্ছি না, একটা মানে রিফট চলে এসছে না আমাদের। একই বাড়িতে থেকে লোকে কিন্তু মোবাইলের মধ্যে বসে থাকে, কথা বলে না। তো এই রিফটটার জন্য মানে এটা তো একটা খুবই ব্যাড ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। এই রিফট, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ার আরেকটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে দ্য ডিফারেন্ট অ্যাপস অ্যান্ড সাইটস। হ্যাঁ, we have so many options. Do you think nowadays relationships do not survive because of that? 90% না হলেও 80% বলবো ইয়েস, বিকজ ওই মাইন্ডসেটটা আছে যে দের ইজ অলওয়েজ সামওয়ান বেটার, কি দের আর সো মেনি অপশনস, যে এখানে না পেলে ইনস্টাগ্রামে পাবো, ইনস্টাগ্রামে না পেলে ফেসবুকে পাবো, ফেসবুকে না পেলে শাদি.com আছে, শাদি.com না হলে টিন্ডার আছে। মানে অলরেডি আমি 4-5টা প্ল্যাটফর্ম বলে দিলাম, উইচ ইজ সো ট্রু। অ্যান্ড আবার মাইন্ডসেট আমার না, খালি সবার মাইন্ডসেট ইজ কন্ডিশনড ইনটু বিলিভিং কি হ্যাঁ এটা ওয়ার্ক করছে না, এ বাসনটা হয়তো মাজবে না, এ ট্রাভেলটা করতেও ভালোবাসে না, মেবি আই উইল গেট সামওয়ান ইন টিন্ডার যে এই দুটোতে টিক হয়ে যাবে আমার। তো এই যে সামওয়ান ইজ বেটার, অলওয়েজ সামওয়ান ইজ বেটার, যেটা আছি তার থেকেও একটা বেটার অপশন আছে, এই মাইন্ডসেটটার জন্য কিন্তু ব্রেকআপ হয়। অ্যান্ড আই হ্যাভ সিন ইট ফার্স্ট হ্যান্ড, একদম হয়। এবং সেই জিনিসটাই 15 বছর আগে এই যে অপশন ছিল না, এই যে ডেটিং সাইটস বা ম্যাট্রিমোনিয়াল সাইটসটা এতটা বুম হয়নি। তো তাই জন্যই আগেকার দিনে ইনফ্যাক্ট আমরা তো আমাদের দিদা দাদুদের এটাও দেখেছি 50th অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে 1 মান্থটাও সেলিব্রেট করা হয়। কেন? দ্য রিজন ইজ ইটস আ হিউজ মাইলস্টোন, কি 1 মান্থ আমরা একসাথে কাটিয়েছি। কটা রিলেশনশিপ আজকের দিনে দাঁড়িয়ে সেলিব্রেটস 20th or 25th ইয়ার, করে না বলছি না, বাট ফ্রিকোয়েন্সিটা অনেক কম। দের আর সো মেনি ডিভোর্স রেটস হ্যাভ গন আপ, ব্রেকআপস হ্যাভ গন আপ। দ্য রিজন ইজ ওই মাইন্ডসেটটা আমাদের মাথায় ঢুকে গেছে না, বেটার তো আছে, এটা না হলে ওটা হয়ে যাবে। But then this is also going to make us live our life alone, না? Loneliness is going to seep in, তাই না? আরো লোকে দেখবে আরো একাকিত্ব যেটা বলে প্রচন্ড বেড়ে যাচ্ছে। লোক দেখাচ্ছে না কিন্তু লোনলি, দে আর উইথ সামওয়ান বাট দে আর লোনলি ইন দ্য ব্যাক এন্ড। আছে হয়তো কারোর সাথে, সেই টাইমটা কাটানোর পর when they are going back home they are again into each other's life, নিজেদের লাইফে আবার মগ্ন হয়ে গেল, স্ক্রলিং রিলস, নট টকিং টু ইচ আদার, যেটুকু সময় ওটুকুই, তারপর আবার বাড়ি ফিরে গিয়ে যে যার নিজের জগতে ওই ফিরে যাওয়াটা। এবার ওই যে সরি আমি না ভুলে গেলাম কি তুমি বলো, কারণ এটা খুব একটা আমাদের ক্ষেত্রে এটা খুব সিরিয়াস একটা টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তুমি বলো ওই ব্যাপারটাই যে রিলেশনশিপে বেটারটা না খুঁজে যদি ছোট ছোট মাইলস্টোন গুলোতে ফোকাস করে, কেউ তো পারফেক্ট নয়, ওই ব্যাপারটাতেই মেনে নিয়ে অ্যাডজাস্ট করে, তুমিও পারফেক্ট নয়, তোমার অপোজিট পার্সনটাও পারফেক্ট নয়, সো টু মার্জিন যে হ্যাঁ দুজনের ইমপারফেকশন মিলিয়ে উইল বি এবল টু ব্যালেন্স ইট আউট। নাও এবার যদি কমপ্লিট অপোজিট কাউকে করো তখন কম্প্যাটেবিলিটি ইস্যুস আসে, ডেফিনেটলি আসে। সো ইটস বেটার কি দেখে নিচ্ছ তোমার কয়েকটা, আই হ্যাভ হার্ড দিস কি তোমার ধরো 10টা ক্রাইটেরিয়া আছে, তুমি পার্টনারের মধ্যে এটা চাও, 10টা তুমি কারোর মধ্যেই পাবে না, 9টাও পেতে পারো, 8টাও পেতে পারো, বাট এমনও হতে পারে যে 4টে পাচ্ছ, কিন্তু সেই টপ 4টে সেটা হলো তোমার প্রাইম ফ্যাক্টরস যেটা তুমি রিলেশনশিপ বা পার্টনারের মধ্যে খুঁজছো। যেমন আমার জন্য আমি বলি সামওয়ান হু ইজ ইমোশনালি ম্যাচিওর বা সামওয়ান হু ইজ ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটিটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মি। সে ধরো বলছে সে আমি মর্নিং ফ্লাইটে যাই না, কিন্তু সে আমার জন্য একটা ট্রিপে অন্য আর কোনো ফ্লাইট নেই, সে যে যাচ্ছে, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ হিউম্যান বিং। তুমি যে অ্যাডজাস্টেবল, তুমি যে ফ্লেক্সিবল, এই ব্যাপারটা রিলেশনশিপটাকে অনেক আগে অবধি নিয়ে যেতে পারে আমার মনে হয়। অ্যাকচুয়ালি ধরো আমরা কিছু ডেটিং অ্যাপসের কথাই যদি বলি, পিপল মেক অ্যাকাউন্ট, যখন ওরা অ্যাকাউন্টটা করে ওদের কিন্তু ইন্টেনশনটা এখন যেটা জেনজি টার্ম চলে এসছে, হ্যাঁ, ব্রেড ক্রামিং,
তারপরে হচ্ছে Benching. ঘোস্টিং, হ্যাঁ বেঞ্চিং, ঘোস্টিং, এগুলো সব আমি ডেফিনেশনস গুলো যখন দেখেছি না, আই ওয়াজ অ্যাপল্ড। ঠিক আছে, এই টার্মস গুলো চলে এসছে, আর এটা কিন্তু সিপ ইন করেছে। লোকে যখন অ্যাকাউন্টটা করছে, একটা ধরো একটা কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্টটা করছে, ওরা কিন্তু ওই মাইন্ডসেটটার সাথে অ্যাকাউন্টটা করেছে, ভাবছে না কিন্তু যে আমি বিয়ে করব, সংসার করব, এই ভাবছে না ওইভাবে। তো বোথ জেন্ডার্স এর কথা বলছি, ছেলেরাও কিন্তু এফেক্টেড হচ্ছে, মেয়েরাও এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, তো হোয়াট উড বি ইউর সাজেশন টু দিস সাইটস, যে হাউ টু ফিল্টার? সাইট ওয়াইজ ফিল্টার করা আমি বলবো বোকামো। কারণ কি, আমি এরকমও ম্যাট্রিমোনিয়াল সাইটসেও আমি ছিলাম উইথ লাইক পেড মেম্বারশিপ ফর 3 months, অ্যান্ড আমি দেখেছি যে লোকজন কথা বলতে আসছে, কিন্তু বলছে যে না আমি এই নেক্সট 2 বছরের মধ্যে বিয়ে ভাবছি না। তো আমার কথা হলো, তাহলে তুমি কবে ভাবছো? মেনশন ইট, সো দ্যাট ইফ দ্য আদার পার্সন হ্যাজ আ টাইম লাইন, যদি তার থাকে যে 6 থেকে 8 মাস। কারণ ভেরি অনেস্টলি অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, কথাবার্তা হওয়া দুবারের পর 3-4 মাসের পর থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। কিন্তু মানে আই এম নট টিউনিং ইট ডাউন, বা বলছি না যে ছোট করছি না অ্যারেঞ্জ ম্যারেজ সেট আপটাকে, বাট অন্য পার্সনটাকে জানার স্কোপ কিন্তু কম থাকে, কিন্তু টাইম লাইনটা কিন্তু 6 to 8 months-এর মধ্যেই বিয়ে হয়ে যাওয়া। সেখানে যখন অ্যারেঞ্জ ম্যারেজ লাইক অ্যাপসে যখন যাচ্ছি, লাইক বেঙ্গলি ম্যাট্রিমনি shadi.com, তখন আমি দেখছি যে তারাও বলছে 2 বছর। তখন আই এম লাইক শকড কি ওয়াই সাচ এ হিউজ টাইম লাইন। এরকমও তো হতে পারে যে 1 বছর, এটা ইউ আর টেলিং নর্মাল ডেটিংই হচ্ছে তাহলে, বাট থ্রু ম্যাট্রিমোনিয়াল আবার এরকমও দেখেছি তারা বলছে না, আই এম লুকিং ফর সামথিং ক্যাজুয়াল। মাই কোয়েশ্চেন ইজ, ওয়াই আর ইউ দেন অন ম্যাট্রিমোনিয়াল সাইটস? বি অন সামওয়্যার লাইক টিন্ডার অর বাম্বল and mention it. In fact, the biggest good thing I have learned recently, এই যে ডেটিং সাইটগুলো যেগুলোকে আগে খুব লেবেল করা হতো যে ডেটিং সাইট মানে ক্যাজুয়াল বা হুকআপস, এই ব্যাপারগুলো, তো সেই জিনিসটা না অনেকটা কমছে। দ্য রিজন বিং, এখন সব ডেটিং সাইটে একটা অপশন দেয় কি হোয়াট আর ইউ লুকিং ফর। ওকে, সো সেখানে অপশন থাকে ক্যাজুয়াল, ডেটিং, ম্যারেজ আর লং টার্ম, এই দুটো অপশনসও রিসেন্টলি হ্যাজ বিন অ্যাডেড, উইচ ইজ আ ভেরি গুড থিং। কারণ ডেটিং সাইটেও অনেকেই চায় যে আগেই বাবা মার সাথে দেখা হবে না, আগে আমরা নিজেদেরকে জানি, তারপরে উই উইল মেক দ্য পেরেন্টস মিট ইভেনচুয়ালি। কিন্তু এই যে লেখা থাকলো যে হি ইজ লুকিং ফর ম্যারেজ, এটা হয়তো একটা মেয়েকে বা একটা ছেলেকে কনফিডেন্স দেয় যে হ্যাঁ, মেবি হি ইজ নট লুকিং ফর সামথিং ক্যাজুয়াল, হি ইজ লুকিং ফর সামথিং লং টার্ম অ্যান্ড সিরিয়াস। তো এই জিনিসটা আমার মনে হয় যে শুধু প্ল্যাটফর্ম ওয়াইজ লেবেল করে দেওয়াটা খুবই বোকামো। কারণ বাম্বেল থেকেও ইউ ক্যান গেট ইউর লাইফ পার্টনার, ইউ ক্যান গেট ইট ফ্রম টিন্ডার অ্যাজ ওয়েল। আমি বলছি না যে shadi.com থেকে পাবে না, বাট সব জায়গা থেকেই পেতে পারো। নাও ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যেই ডেটিং সাইটে প্রচুর স্ক্যামও হয়, মানে ডেটিং সাইট কেন, ম্যাট্রিমোনিয়াল সাইটেও স্ক্যাম হয়, তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তুমি একটা কোয়েশ্চেনিয়ার রাখো যে তুমি কি কি খুঁজছো। আর আমার মনে হয় যে 1 মাস কথা বলে গেলেই শুধু না, আমার মনে হয় যে 2 সপ্তাহ কথা বলো। ইফ হি স্টেজ অর ইফ শি স্টেজ ইন দ্য সেম সিটি, মিট দেম আপ ফেস টু ফেস, পাবলিক প্লেসে যাও, মিট করো, হ্যাভ আ ডিসেন্ট কনভারসেশন ওভার আ কফি, অ্যান্ড দেখো যে ফোনে যে কথাটা বলতে ভাল লাগছিল সেটা তোমার সামনাসামনিও ভাল লাগছে কিনা। তো দ্যাট উইল বি মাই টিপ, কি ওইটা পুরো লেবেল করে দেওয়ার কোনোই মানে নেই। জাস্ট সি, মানে হতেই পারে কি ইট ইজ ইন ইউর ফেট, ইউ গট সামওয়ান। সো totally depend, you have to try your luck and don't rush and have a specific idea in your mind কি তুমি কি খুঁজছো, so that তোমার 2 মাস পরে মনে হলে না আমি তো এটা খুঁজছিলাম না, ওইটাও যেন না হয়, because that will be heartbreaking for the other person as well. কারণ 2 মাসেও তো অ্যাটাচমেন্ট হতেই পারে, কারুর সাথে হয়েও যায়। সো ডেটিং অ্যাপস না যারা ডাউনলোড করে, যেই ডায়াসপোরাটা বা যে এজ গ্রুপটা, ডায়াসপোরা বলবো না, যে এজ গ্রুপটা ডাউনলোড করে তারা না তোমার আমার এজ গ্রুপের মধ্যে বিলং করে না। যারা মানে ইনিশিয়াল ফেজটা বলছি, যারা ম্যাক্সিমাম পার্সেন্টেজ যারা ডাউনলোড করে, তারা হচ্ছে ফ্রম দ্য এজ অফ 70 টিল দ্য এজ অফ 24। ম্যাক্সিমাম এজ গ্রুপটা হচ্ছে এইখানে, ঠিক আছে। অ্যান্ড দে আর ভেরি ইমপ্রেশনেবল, দে আর ইমপ্রেশনেবল অ্যাডাল্টস, ঠিক আছে। আমি তোমাকে একটা মেয়ের গল্প বলবো, একটা ছেলের গল্প বলবো, উইচ আই হ্যাভ হার্ড, বিকজ সো দের ইজ দিস গার্ল, ও ডেটিং অ্যাপে নিজের অ্যাকাউন্টটা করেইছে বিকজ শি ইজ গোয়িং টু গেট ফ্রি মিলস।
হ্যাঁ আমি তোমাকে I'm going to say about both the genders. Free meals. ও যাবে, ও রেস্টুরেন্টে যাবে, the guy is going to pay for the meal and she's going to get one free meal. ও কথা বলবে, গল্প করবে, ওই টাইমটা ওর ইউজ হয়ে গেল, that's it. This is also a sort of scam কিন্তু। আর ছেলের দিকটা আমি বলছি, come over to my place, ঠিক আছে, এটা একটা খুব বড় একটা প্রবলেম। নেটফ্লিক্স এন্ড চিল, আবার এইটাও খুব কম। Yes. আর এটাতে কি হয়, ধরো তুমি না করছো, আরেকটু যাদের ধরো 25+ যাদের এজ, তারা হয়তো না করবে, ঠিক আছে, 18-19 ইজ হরমোনাল, ঠিক আছে, ওরা না করে না। One of the reasons why they also get harassed. Yes, harassed. Okay, harassed. তো what my question was, দেখো বাকি সব কটা অ্যাপে কিন্তু রিভিউ লেখার একটা অপশন আছে। এই ডেটিং অ্যাপস অলসো, বিকজ তুমি নাম নিও, না নিতেও পারো, দ্যাটস ফাইন, বাট ইউ সে এই অ্যাকাউন্টের আমি একটা রিভিউ দিলাম, দিস ইজ হ্যাপেন্ড, দিস উইল বি হেল্পফুল, তাহলে তোমাকে সেই সাইটটা ব্যানও করতে পারবে, বিকজ দের আর স্ক্যামার্স, দের আর রুটার্স অ্যান্ড রবার্স, সবই এরকমও আছে। এমনও হয়েছে ডেট ড্রাগ আছে না, ডেট ড্রাগ, সেটা মানে পাবলিক প্লেসে, বিকজ দ্য গার্ল সেড যে আমি যাব, আমি তোমার সাথে দেখা করবো, একটা কফি হাউসে না দেখা করে দে মেট আপ ইন আ বার, ঠিক আছে, তো ইট ওয়াজ আ পাবলিক প্লেস, ঠিক আছে, বাট ওই যে ড্রিঙ্কটাকে স্পাইক করে ডেট ড্রাগ যেটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে, see once something happens, once you are scarred for life, এরকমও হয়েছে, who's going to take accountability? তখন লোকের কি হয়, না যাব না, না করবো না, না হব না। বাট আই থিঙ্ক যদি একটা রিভিউ বা যদি একটু ফিল্টার আউট হতো, এটা আমার মনে হয়েছে অনেকবার, বাট আই ডোন্ট নো, লাইক এরকম তো অপশন এখনো অবধি দেখিনি। বাট যদি রেস্টুরেন্ট আর মানে নর্মাল জায়গার রেটিং থাকে বা রিভিউ লেখার জায়গা থেকে, আই থিঙ্ক পার্সন শুড অলসো হ্যাভ ইট। কারণ মানে তুমি তো জানতে পারবে, হতে পারে কেউ ভালো রিভিউ দিল, গুড টার্মসে ব্রেকআপ হয়েছে, বা হয়তো সে ঘোস্টই করে, বা সে হয়তো মানে যেটা বললে ফ্রি মিলসের জন্যই যায়, সেটা যদি 3টে ছেলে লেখে, দেন দ্য 4th guy will know কি নো শি কামস ফর ফ্রি মিলস, নো আই এম নট গোয়িং টু এন্টারটেইন হার। তো ওই ব্যাপারটা এখন তো আপাতত তো রিভিউ লেখার কোনো জায়গা নেই। সো এটা ইফ ইউ আর লাকি ইউ উইল গেট টু নো ফ্রম অ্যাকোয়েন্টেন্স, হতে পারে কমন বেরিয়ে গেল কেউ, বাট মোস্ট অফ দ্য টাইমস এ তো হয় না। ইটস এ হিউজ ওয়ার্ল্ড অ্যান্ড দ্যার আর সো মেনি পিপল হু আর ইন টু দিস ডেটিং সাইটস। তো জাস্ট মানে আই থিঙ্ক ডেটিং ইজ আ লট অ্যাবাউট লাক, মানে পেলে ভালো, না পেলে গেল, ওরকম একটা ব্যাপার। তো ওইটা দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ সিন। মানে আই ওয়াজ লুকিং ফর সামথিং ফর কোয়াইট সাম টাইম, অ্যান্ড তুমি আমার এক্সপিরিয়েন্সটা শুনে বুঝতেও পারছো, আমি ম্যাট্রিমনি সাইটসের আই টুক মেম্বারশিপ, আফটার দ্যাট আই টুক like premium membership of Bumble, and I like touch wood I got my partner. Congratulations. But ওই আর কি, যেরকম বললাম, লেবেল করার কোনো দরকার নেই, বাট ইউ হ্যাভ টু বি, মানে ইউ হ্যাভ টু ট্রাই আউট ইউর লাক, ইউ হ্যাভ টু টক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এবার একটা বয়সের পর হয়তো একটু ম্যাচুরিটি আসে, বাট হ্যাঁ 30-32 গিয়েও আমি দেখেছি যে না, স্ক্যাম হয়ে গেছে, 6 মাস পর বলেছিল বিয়ে করবে, বিয়ে হচ্ছে না, ওরকম তো হতেই থাকে। মানে ইউ জাস্ট হিউম্যান নেচার, বোথ সাইডস অফ দ্য কয়েন, there is good and bad as well. There is always good. তুমি যেহেতু এতটা মানে জড়িত সোশ্যাল মিডিয়া নিয়ে, তোমাকে সবকিছুর ওটা রিলেটিভলি আমার ভালো লাগলো জানতে, বিকজ maybe 20 out of 24 hours maybe you're spending 18-90 hours on your phone, তাই না? You're working, অতটাও না maybe, because work, you're also working na? হ্যাঁ, laptop and everything, your phone, and you're going through a lot of things, and which is why young women and young men both should get an idea, because এটা সবকিছু everything is not glittery, একদমই না। সো আমাদের যে ভিউয়ার্স আছে, তুমি তাদেরকে কি মেসেজ দেবে? বিকজ পিপল থিঙ্ক যে আমি আজকে মোবাইলে একটা একটা কিছু রেকর্ড করব আর কালকে আমি ভাইরাল, ঠিক আছে, দ্যাট ইজ যে হার্ড ওয়ার্কটা তুমি পুট ইন করো, যে এফর্টটা তুমি সবসময় দাও, যে স্যাক্রিফাইসেস গুলো তুমি করেছো, সেরকম একটা মেসেজ আমাদের ভিউয়ার্সদেরকে একটা দাও। সো লোকে হয়তো 30 সেকেন্ডসের একটা রিল দেখে, এবং রিল দেখে ভাবে মাই গড 30 সেকেন্ডসের জন্য শি ইজ গেটিং পেড সো মাচ। বাট জিনিসটা হলো 30 সেকেন্ডসের জন্য হয়তো কখনো কখনো গ্রীষ্মকালে শ্যুট করতে বেরোতে হয় বাইরে, কখনো কখনো 30 সেকেন্ডসের জন্য 1 ঘন্টা ধরে শ্যুট করতে হয়, কখনো কখনো মানে ফ্যামিলি ইভেন্টস অ্যাটেন্ড করা যায় না। ইনফ্যাক্ট আরও একটা এক্সাম্পল দিচ্ছি, ট্রাভেল কন্টেন্টে আমি রিসেন্টলি মাঝে মাঝে খুব ট্রাভেল কন্টেন্ট দিচ্ছিলাম, তো অনেকেই দেখে বলে যে বাহ, তুই তো পুরো সব ট্রিপস মিল সব স্পন্সার্ড, কি ভালো, দারুণ। সো আই উইল সে হ্যাঁ, ডেফিনেটলি দারুণ, বাট
যখন আমি যাই আমার সাথে তো কাউকে না কাউকে একটা শ্যুট করতে হয়, ইটস মাই মোস্টলি আমার মা শ্যুট করে দেয় বা আমার ভাই। সো যখন যাই তাদেরকে ভ্যাকেশনের মধ্যে কাজ করতে হয়। সো আই এম নট অনলি এনজয়িং দ্য ভ্যাকেশন, এমন নয় যে তোমরা খালি দেখছো সুইমিং পুলে গেলাম বা চিংড়ি মালাইকারি খাচ্ছি, শুধু সেটা নয়, একদমই নয়। কারণ তার আগে ওই 30 সেকেন্ডসের বা 1 মিনিটের একটা রিলের জন্য আমাকে হয়তো সারাদিন 6 ঘন্টা এরকম শ্যুট করতে হয়েছে। ইনফ্যাক্ট একবার আমি একটা হোটেলে গেছিলাম উইচ ইজ ইন পুরুলিয়া, তো আমি গেছিলাম 2 দিন নিয়ে। অ্যান্ড আই উইল বি ভেরি অনেস্ট, আমাকে হোটেলে যাওয়ার পরেই বলা হয়েছে যে সুইমিং পুল করতে হবে, বাস্কেটবল কোর্ট নিতে হবে, ফুড দেখাতে হবে, স্ন্যাক্স কাউন্টার আছে, সব দেখাতে হবে। সো সেটা করতে করতে আমার 2 দিনের ট্রিপের মধ্যে পুরো একদিন গোটা চলে গেছিলো। আই কুড নট এনজয়, ডিড নাথিং, অনলি শর্ট থ্রু আউট দ্য ডে, অ্যান্ড আই ওয়াজ এক্সস্টেড। সেকেন্ড ডেতে আমি খালি রেস্ট নিচ্ছিলাম। সো যেটা দেখে মনে হয় যে গ্ল্যামারাস, খাটনি নেই বা খুব ইজিলি পেমেন্ট পাওয়া যায়, অনেক টাকা পাওয়া যায়, পেমেন্ট হয়তো পাওয়া যায়, বলবো না সবার 19-20 ভ্যারি করে পেমেন্ট, আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট পেমেন্ট, বাট ইটস ভেরি হার্ড। যে গ্লিটার গ্ল্যামারটা দেখো তার পিছনে অনেকটা হার্ডওয়ার্ক থাকে, অনেকটা স্যাক্রিফাইস থাকে, যেটার পরে ওই আউটকামটা তোমরা দেখতে পাও বা যেটার পরে আমরা ফাইনালি একটা আউটপুট পাই। সো ইয়েস, That was a very lovely message from our guest, Shalini. It was very lovely talking to you. মানে আমার খুব ভালো লেগেছে তোমার এক্সপিরিয়েন্সটা জেনে, তোমার লাইফটা জেনে, তুমি এখন যা করছো, and I really hope যে তুমি এটা নিয়ে একদম এগিয়ে যাও, so that one day you can, completely transform your passion into your business. I'll be rooting for you for that day. Thank you. So that's it for today. তোমাদের সাথে আবার দেখা হবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা টাটা সবাইকে এবং নমস্কার। ইট ওয়াজ লাভলি ইভিনিং উইথ ইউ, অনেক আড্ডা হলো, আশা করছি আবার দেখা হবে।